বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে আমরা যেভাবে তীব্র সমালোচনা মুখর থাকি তাতে অনেক সময়ই এটি যে একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা তার মনে রাখার উপায় থাকে না। আবার মাগুরা থেকে 15ই ফেব্রুয়ারির নির্বাচন কিংবা সদ্য বিদায়ী কমিশনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের হাল দেখলে মনে হয় না কমিশনগুলো তাদের ক্ষমতা এবং মর্যাদা সম্পর্কে সচেতন। বিএনপির চোখে সরকারের আজ্ঞাবহ এবং জাতীয় পার্টির ভাষায় মেরুদণ্ডহীন সদ্য বিদায়ী কাজী রকিবউদ্দিনের কমিশনকে ঘিরে গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনারের মেরুদণ্ডের গুরুত্ব নিয়ে আলোচনায় বারবারই উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর আস্থা ও সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের সাফল্য ও শক্তিমান অবস্থান সম্ভব নয়। একদিকে গঠিত হওয়ার পর থেকেই কমিশনের সদস্যদের দলীয় লোক এবং অযোগ্য প্রমাণের বিরোধী দলীয় সংস্কৃতি, অন্যদিকে জাল ভোট, টাকার খেলা, পেশি শক্তির ব্যবহারের মতো গুরুতর নির্বাচনী আইনের লঙ্ঘন দেখলেও কমিশনের রাজনৈতিক দলগুলোকে কোনো রকম দণ্ড বা জবাবদিহিতার মধ্যে না ফেলার যে রেওয়াজ তাকে পাল্টানো সম্ভব শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর কাছ থেকে সমান সম্মান ও সমর্থন না পেলে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরেই মার্চে গাইবান্ধায় খুন হওয়া সংসদ সদস্যের আসনে উপনির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন করবে। কিন্তু ক্ষমতাসীন দলের প্রশাসনিক ব্যবস্থার মধ্য থেকে এবং বিরোধী দলের চরম বিরোধিতার মধ্যে সকল চাপ উপেক্ষা করে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন কি আদৌ সম্ভব? রাজকাহনের এই পর্বেও আমরা আলাপ করছি নতুন নির্বাচন কমিশন নিয়ে এবং আজ বৃহস্পতিবার বরাবরের মতো ফোন লাইন আছে খোলা। নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করুন এবং মতামত দিন 0298524331 অথবা 09666777311 এই নম্বরে। এই পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের তিনজনকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করে অভিনন্দন। আপনি গাইবান্ধা 1 আসনে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চে, তাতে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। এই সিট তো মঞ্জুরুল ইসলাম লিটনের আগে মানে সাধারণভাবেই জাতীয় পার্টিরই সিট ছিল, আপনি নমিনেশন পেয়েছেন। আর এই নির্বাচনটিকে, এই উপনির্বাচনটিকে নতুন নির্বাচন কমিশনের একটি পরীক্ষার ক্ষেত্র বলে বলছেন অনেকে। না, অবশ্যই এটা জাতীয় পার্টির সিট ছিল এবং বিভিন্ন সময় জোটে এটা জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। 2008-এ হয়তো বা 2013-তে ইলেকশন করলে তখনও ছেড়ে দেওয়া হতো। এখন নতুন ইলেকশন কমিশন যারা আসছেন তাদেরকে নিয়ে তো অবশ্যই অনেকেই সমালোচনা করছেন। বিএনপি কিছুটা আশঙ্কা জানিয়েছেন। আমার ব্যক্তিগত অভিমত, ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট। মাওসুদিন একটা কথা বলেছেন যে বন্দুকটা ইম্পর্টেন্ট না, বন্দুকটা কে চালাচ্ছেন এটা ইম্পর্টেন্ট। এখন নির্বাচন কমিশন অ্যাজ এ কমিশন তার সক্ষমতার অনেক ঘাটতি আছে, এটা সত্য। বাট একথাও সত্য, বিগত সময়ের ইলেকশনগুলো অনেকগুলো একতরফা থাকার কারণে নির্বাচন কমিশন তার বন্দুক যে চালাচ্ছেন তিনিই তো চালাবেন, তিনিই চালাবেন। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিগুলো এখন আমরা কয়েকটি ইলেকশন যাওয়ার পরে বুঝতে পারবো যে তারা আসলে কতটা এফিশিয়েন্ট, কতটা কমিটমেন্ট তাদের আছে। এবং সাংবিধানিক কাঠামোতে নির্বাচন কমিশনের কিন্তু ক্ষমতার কোনো ঘাটতি নাই। হয়তো আইনি কাঠামোতে আছে, হয়তো তারা ডিসি নির্ভর, হয়তো তারা এসপি নির্ভর, টিএনও নির্ভর। বাট আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট থাকবে। নির্বাচন কমিশন যে পরিমাণ জনশক্তি চাবে রাষ্ট্রপতি সেই পরিমাণ দিতে বাধ্য থাকবেন এবং সকল অর্গান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে। সেদিক থেকে ডেফিনেটলি তাদের সাংবিধানিকভাবে একটা নিষ্ঠাবান, সৎ, কমিটেড, ভালো ইলেকশন উপহার দেওয়ার পথে আইনগত কোনো বাধা নেই। এখন নির্ভর করবে সে ব্যক্তিগুলোর উপরে। এখন এখানে একটা বিশাল ডিফিকাল্টিস অ্যারাইজ করেছে যে আমরা সৎ নিরপেক্ষ লোক খুঁজতে গিয়ে সিভিল সোসাইটির লক্ষ্যটা পাচ্ছি না, যে কারণে আমাদের এই জিনিসগুলো বারবার কিন্তু আমলা নির্ভর হয়ে যাচ্ছে। অন্যান্য কমিশনের ক্ষেত্রেও তাই হচ্ছে। মানে কিন্তু নির্বাচন কমিশন কেন সুশীল সমাজের লোককে দিয়েই করতেই করতে হবে তা না, বাট আমরা আশা করি প্রশাসনিক কাজ একজন আসতে পারে, একজন আসতে পারতো। কিন্তু দেখা গিয়েছে আমাদের সিভিল সোসাইটি এতটা ডিভাইডেড, এতটা তারা কোনোভাবেই পার্টিজান হয়ে গেছে যে নিরপেক্ষ লোক আসলে পাওয়া যাচ্ছে না, যে কারণে আমরা ঘুরে ফিরে আবার কিন্তু সেই আমলা নির্ভরই হয়ে গেছে। এবং 5 জনের মধ্যে একজন আর্মির, বাকি সবাই কিন্তু এবং একজন আমলা আবার বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক আছেন। সো ফিলোসোফার কিং তত্ত্ব প্লেটোর আস্তে আস্তে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলে আসতেছে, হুইচ ইজ গুড। এখন যেটা দরকার আমাদের দেশে, যে মানুষ ট্যাক্স দেয় কেন? ট্যাক্স দেয় কারণ তার ভোটাধিকার থাকবে। ইফেক্টিভ ইলেকটোরাল রিপ্রেজেন্টেটিভ গভর্নেন্স যেটাকে বলে। এবং আমেরিকাতে স্বাধীনতা আন্দোলন, ওরা কিন্তু স্বাধীনতা চায়নি প্রথমে। ওরা বলেছিল যে আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদেরকে হাউস অফ কমন্সে রিপ্রেজেন্টেশন দাও। এবং প্যাট্রিক হার্বার্ট নামে এক লোক তখন বললো যে গিভ মি ফ্রিডম অর গিভ মি ডেথ। এবং তখন ওই যে বোস্টনে তারা জাহাজ ডুবিয়ে দিল, পুরো বোস্টনের পানি চায় লাল হয়ে গেল, বোস্টন টি পার্টি। সো ওইখানে রিপ্রেজেন্টেটিভ গভর্নেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেজন্যই ইলেকশন কমিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি ইলেকশন কমিশনের মাধ্যমে সামনে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশনটা রিফ্লেক্ট হয়, তাহলে রাষ্ট্র অবশ্যই একটা না, জনগণের রিপ্রেজেন্টেশনটা, জনগণের প্রতিনিধিত্বটা যদি আমরা সংসদে বা সামনে যতগুলো ইলেকশন হবে সেখানে জনগণের প্রতিনিধি
যদি ম্যান্ডেটটা প্রপারলি আসে তাহলে এবং আমাদের সেটার জন্য তো সংকটটা- সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই বলছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, নিশ্চয়ই সে কথা এখন আপনার খুব ভালো লাগবে যে সকল রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে এবং আস্থা রাখতে হবে যাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং তাতে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ শেষ পর্যন্ত পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আমার বন্ধু এখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার কাছ থেকে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা এখন যে মতামতটা জানতে পেরেছি এতে কিছুটা শঙ্কার সৃষ্টি হয়েছে আমার মনে। সেটি হচ্ছে নির্বাচন কমিশন আসলে কাজ শুরু করার আগেই আমরা যদি তার নেগেটিভ সাইডগুলো বা এই ধরনের মন্তব্য করি উনি তো যে শুরুই করলেন টু আর্লি টু কমেন্ট। বাট উনি একটা কথা বলেছেন যে আমলা নির্ভরতা বা আমলাতন্ত্রের প্রতি নির্ভরতার কথা বলেছেন, সুশীল সমাজের যে ডিভিশনের কথা বলেছেন। আমরা শুধু আহ্বান জানাবো যে আমাদের বন্ধু, রাজনৈতিক বন্ধু, তিনি পেশাগত জীবনেও আমাদের একই পেশায় আছি আমরা, আস্থা রাখতে বলবো যে প্রতিষ্ঠানের উপর আপনারা আস্থা রাখুন। আর যেই প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন কমিশনটাকে গঠন করা হয়েছে সেই প্রক্রিয়ার দিকে যদি আমরা দেখি তখন আমরা দেখব যে এই যে অনুশীলন যেটা হয়েছে, তো কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে কমিশন মাত্র গতকাল বিদায় নিলেন, তাদের নির্বাচনগুলো দেখেও কি আপনার মনে হয়েছে যে আস্থা রাখলেই তারা এর চেয়ে ভালো নির্বাচন করতে পারতেন? আস্থা তো না রেখে আমি যখন নির্বাচন বর্জন করলাম তখন নির্বাচনটাকে তো আমি তো নিজ হাতেই পরে ধ্বংস স্থানীয় করলাম। নির্বাচনগুলোতে যখন সব দল অংশগ্রহণ করলো তখন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যখন তারা অংশগ্রহণ করেছেন তখন তো তারা পরাজিত হয়েছেন। তা বিএনপির প্রতীকে নিয়ে যারা অংশগ্রহণ করেছেন তারা পরাজিত হয়েছেন এবং সেই নির্বাচনগুলোর গুণগত মান নিয়ে আমরা এখানে অনেক আলোচনা করতে পারি। কিন্তু সেই একই নির্বাচন কমিশন কিন্তু আমাদের দেশে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে। সেই নির্বাচনগুলোতে জাতীয়তাবাদী দল বিজয়ী হয়েছিল। নারায়ণগঞ্জের নির্বাচন করারও তাদের সেই অভিজ্ঞতা ছিল। এখন ব্যাপারটি হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতাটা নিয়ে যদি আপনি সবসময় প্রশ্নবিদ্ধ করেন নির্বাচন কমিশনের সক্ষমতাকে, তখন কিন্তু সেই কমিশনের শক্তিশালীভাবে এগিয়ে আসার যেই আপনার সামাজিক এবং রাজনৈতিক যেই সক্ষমতাটা সেটা কিন্তু কমে যায়। আমি সেই পয়েন্টে আসার আগে একটা পয়েন্টে এখানে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে আমাদের সংবিধানের 118 ধারায় রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন মনোনয়ন দেওয়ার যেই রাষ্ট্রপতির যে এখতিয়ার, সেই এখতিয়ারে সেখানে আমরা সেটার সাথে যদি আমরা পার্শ্ববর্তী দেশের অনুচ্ছেদ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 324টা দেখি, সেটা প্রায় দুইটি প্রায় একই ধরনের। একটিতে বলা হচ্ছে যে কোনো আইন সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন গঠন করবে। কিন্তু ওদের একটা আইন আছে, আমাদের নাই। না, এখানে আমি আসছি যে ভারতে অনুচ্ছেদ 324 অনুসারে সেখানে বলা হয়েছে পরিষ্কার করে যে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে এই বিষয়ে। সেই আইনটা তারা প্রণয়ন করতে পারেননি, কিন্তু সেখানে একটা সাংবিধানিক একটা রীতির স্থাপিত হয়েছে, একটা সাংবিধানিক রীতি চলে আসছে সেই সংবিধান গঠন হওয়ার প্রথম থেকে। সেটা হচ্ছে সিনিয়র মোস্ট সিভিল সার্ভেন্ট, যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যিনি সিনিয়র মোস্ট আইসিএস অফিসার, তাকে সাধারণত অ্যাপয়েন্ট করা হয়। কিন্তু আমরা এখানে যে কোনো আইন প্রণয়নের আগে একটা রীতি তো আগে দাঁড়াতে হবে একদম, এবং সেই রীতি রীতি দাঁড়া করানোর জন্য সরকারের যে সরকারি দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো সদিচ্ছার অভাব ছিল না এবং সেই রীতি কিন্তু পরপর দুইবার অনুশীলন করা হয়েছে। সেই রীতিকে যখন আমরা আইনে রূপান্তর করতে চাই, এখন আমাদের একটা উদাহরণ থাকবে আমরা আইনটা কি করব। এখন আইনটা আমি চাইলেই তো করে দিতে পারবো না, আইনের একটা উদাহরণ লাগবে। সেই রীতি আমরা পরপর দুইবার চর্চা করেছি। বা কাকে আসলে প্রধান নির্বাচন কমিশনার করা হবে এরকম কোন রীতি এখনো তৈরি করা যায়নি, কারণ বিএনপির নানা আপত্তির একটি আপত্তি। সেই রীতি কিন্তু পরপর দুইবার সার্চ কমিটির মাধ্যমে এর আগে নির্বাচন কমিশনগুলো যেভাবে গঠিত হয়েছিল যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপতি বাস্তবায়ন করেছেন, কিন্তু আমরা দুবার কিন্তু দেখেছি যে রাষ্ট্রপতি সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক একটা কমিটি করে, স্বাধীন কমিটি করা হয়, সেই কমিটি নানানভাবে সার্চ করে। এইবার সার্চের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। আমরা যদি আমাদের যদি দল হিসেবে, সরকারি দল হিসেবে যদি কোনো ধরনের ইচ্ছা না থাকতো তাহলে তো আমরা সেই প্রক্রিয়ার দিকে যেতাম না। আমাদের যে সদিচ্ছা আছে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার জন্য এবং একটা সুন্দর সুস্থ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে সদিচ্ছা আছে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের যে সদিচ্ছা আছে, এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী তার এখতিয়ার চর্চা না করে
এই সকলকে রীতিটা অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতির মাধ্যমে যে রীতি স্থাপন করেছেন, আমরা আশা করব ভবিষ্যতে এই রীতিকে আইনে রূপান্তরিত করা হবে। সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনারা করুন। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের যা যা মানে আপত্তি, তার মধ্যে এই আমি যদি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়াটি, আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি ধরি, যে সেখানে এক রকমের পক্ষপাত, তার বিএনপির প্রতি এক রকমের বিরাগ, আওয়ামী লীগের প্রতি অনুরাগ প্রমাণের চেষ্টা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, এবং তার অযোগ্যতাও, যে তিনি যুগ্ম সচিব পর্যায় পর্যন্ত শেষ পর্যন্ত কাজ করেছেন। কিন্তু এই যে একজন দায়িত্ব নেওয়ার পরে তাকে ক্রমাগতভাবে সরকারের দিকে ঠেলে দেওয়া এবং নিজেদের থেকে দূরে ঠেলে দেওয়া, সেটাতে কি আসলে বিএনপি কোনো সুবিধা পাবে বা রাজনৈতিক দলগুলো কোনো সুবিধা পায়? সেটাও তার এক রকমের প্রভাব, আসলে নেতিবাচক প্রভাব তৈরি করা। আপনাকে ধন্যবাদ নবনীতা, আপনি ভালোই বলেছেন যে ঠেলে দেয়া সরকারের দিকে, এটা ঠেলে দেওয়ার দরকার নেই, কারণ উনি সরকারেরই লোক। উনি ছাত্রলীগ করতেন, ওনার বক্তৃতায়, ওনার বক্তব্যের স্টেটমেন্টে গতকাল প্রথম আলো পত্রিকায় যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে সেখানে উনি বলেছেন উনি, কিন্তু আপনারা সবচেয়ে বেশি যেটা বলছেন জনতার মঞ্চ করতেন, উনি বলেছেন উনি করতেন না, উনি তখন আপনাদের ডিসি হয়ে কুমিল্লায় ছিলেন। না ঠিক আছে, উনি 91 থেকে ওই 95 96 ওই টাইমে উনি কুমিল্লার ডিসি ছিলেন, ঠিক আছে, ঠিক আছে, উনি ডিসি ছিলেন। কিন্তু উনি কুমিল্লায় যে জনতার মঞ্চ হয়েছিল, বিভিন্ন ডিস্ট্রিক্টেই তো হয়েছিল ওই সময়, শুধু তো ঢাকায় না, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া ওনার ছবিটা কিন্তু উনি নামিয়ে ফেলেছিলেন, যেটা আপনি জানেন। উনি অস্বীকার করেছেন সেই একই সাক্ষাৎকারে। উনি অস্বীকার বলছি কেন, মানে উনি সরাসরি বলেছেন যে উনি জানেন না, সেই একই সাক্ষাৎকারে সেটাও আছে, সেটাও বলা উচিত আমার মনে হয়। সেটা সামনে আসবে। আর ওনাকে পার্টিজান আসলে বলা হচ্ছে, তার কারণ শুধু যে এটা তা কিন্তু না। আপনি দেখেন যে পটুয়াখালী বাউফলে উনি 2008-এর যে নির্বাচন, আওয়ামী লীগের সেখানকার উনি কোঅর্ডিনেটর নাকি ছিলেন। হ্যাঁ, উনি কোঅর্ডিনেট করেছিলেন, উনি কোঅর্ডিনেটর ছিলেন, যেটার আমরা দেখলাম গতকাল, না আমরা দেখলাম একটি টিভিতে চ্যানেলে, যে সেই জায়গার আওয়ামী লীগের যারা স্থানীয় সরকারের মানুষ আছেন ওনারা বললেন, এবং গতকালও তো ওই বাউফল পটুয়াখালীর স্থানীয় সরকারি নির্বাচিত প্রতিনিধিরা ওনাকে এসে তো ফুলেল শুভেচ্ছা জানিয়েছে, অনেক কিছুই। আর আরেকটা কথা কি জানেন, এই যে দেখেন বিদায়ী সিসি রকিব সাহেব, উনি অত্যন্ত নিন্দিত এবং বিতর্কিত একজন মানুষ হিসেবে বিদায় নিয়েছেন। এটা তো সময় বলে দিবে যে কতটা একপেশে এবং সরকারের আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশনের মাধ্যমে। আপনি দেখেন যে 2014-র 5ই জানুয়ারির পর একটি নির্বাচন, শুধু এখন এক্সেপশন হিসাবে আপনি নারায়ণগঞ্জকে হয়তো বলবেন, এছাড়া আর একটা 5ই জানুয়ারির আগে হয়েছে, সেটার আমি তো পরের কথা বলছি, হ্যাঁ। তো একটি নির্বাচনও উনি কিন্তু সঠিকভাবে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে করতে পারেননি, যেই কারণেই আজকে এই কথাটা এসছে যে রাজনৈতিক দলগুলো আস্থা রাখার কথা যে এত বলা হচ্ছে, আস্থা রাখলে কি লাভ হবে? না দেখেন, আমি আপনাকে বলি, এটা হয় কি, ওই মানুষটা বিতর্কিত, যেমন নুরুল হুদা সাহেব, ওনার থেকে আরো অনেক যোগ্য মানুষও তো ছিল না। আমরা যদি খুঁজতাম, নাম দেওয়া হয়েছে, বিএনপি 5টা নাম দিয়েছে, সার্চ কমিটি তো চাইলেন, প্রেসিডেন্টের সাথে যে প্রসেসটা, এটা তো আমাদের দেশনেত্রী বেগম জিয়ার আহ্বানে কিন্তু শুরু হলো। 31টা দল গেল আলাপ আলোচনা থেকে প্রধান নির্বাচন কমিশনার না করে অন্য কোন তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার করা হলে কি আপনাদের কাছে যোগ্য মনে হতো? আমাদের কাছে আরো অযোগ্য মনে হচ্ছে। কেন জানেন? মনে হচ্ছে কি যে এটা ওই পাতে দই দাও জিনিসটা এরকম করেছে আওয়ামী লীগ করেছে। তাদের সাথে যে ছোট ছোট দল আছে, তরিকত ফাউন্ডেশন এবং গণতন্ত্রী পার্টি, তাদেরকে দিয়ে তাদের থেকে যদি আপনি দেখেন 3টা নাম, তাদের থেকে 3টা নাম ওনারা নিয়ে নিল। হ্যাঁ, আর আওয়ামী লীগ কিন্তু আসলে আধ্যাত্মিক ধারা, হ্যাঁ ওই আধ্যাত্মিক ধারায় ওনাদের সাথে মিলবে, সরকারের সাথে আধ্যাত্মিক মিল খুঁজে পাবেন আপনি। কিন্তু আপনাদের সাথে শুনেন, আপনাদের সাথে হেফাজতে ইসলামেরও খুব মিলে আজকাল, বহুদিন ধরে খুব মিলছে হেফাজতে। আচ্ছা, তাহলে আউট অফ দা ওয়ে এখন বলতে হচ্ছে যে হেফাজতের ওই যে পাঠ্য বইয়ে আপনি দেখেন যতগুলো সংশোধন ওনার হেফাজত দিয়েছে, ওনারা সাদরে গ্রহণ করেছেন। হেফাজতে 100 একর জমি ওনারা দিয়ে মুখটা বন্ধ রেখেছেন। হ্যাঁ, কাজে এগুলো বলেন না, এগুলো মানুষ কিন্তু সব জানে না। আরেকটা কথা সেটা শুনেন, এখন কাজে আপনি বলছেন যে একরকম একজন দর্শক আছেন ফোনে, আমি একটু ফোনটা নিয়ে নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মোহাম্মদ আলমগীর হোসেন, রাজশাহী থেকে বলছি। মোহাম্মদ আলমগীর হোসেন, বলুন। ধরেন আপনার আমলে আমার যদি চাকরি আমি হারাই, আর তাহলে আমি কি আপনার গুণকীর্তন করব, না যে আমার চাকরি ফেরত দিবে তার গুণকীর্তন করব? আচ্ছা, চাকরি তো ফেরত দিয়েছেন আদালতের রায়। না, না, কোন টাইমে, কোন না period? এটা দর্শকও কি বলেন একটু শুনি না। 97 না, আদালতের রায়ের কথা বলতেছি না আমি। আপনার আদালতে ফেরত দিক, সরকারের তো চাকরি ফেরত দিচ্ছে। আচ্ছা আমি বলি জি, একটা কথা বলি। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন যে মানে জি একটা কথা বলুন। আমি বলি, হ্যাঁ দেখেন নবনীতা, উনি যুগ্ম সচিব হিসেবে ওনাকে ওএসডি, তারপরে আলটিমেটলি ওনাকে হি হ্যাজ টু গো। আচ্ছা ঠিক আছে, ওটা আমাদের পিরিয়ডে, তাই তো? হ্যাঁ। আমাদের পিরিয়ডে তখন উনি মামলা করলেন সেটাকে চ্যালেঞ্জ করে। তারপরে মামলা করে উনি একদিনের জন্য সচিবের কারণ দায়িত্ব, আপনারা বাধ্যতামূলক অবসরে না, না, পাঠিয়ে না, দিয়েছেন। কারণ কি সরকারি ট্রাইব্যুনাল সে অর্ডার দিয়েছে, সেই অর্ডারটা শুধু বাস্তবায়ন করেছে। শুনেন আমি বলি, এবং শুধু সরকারি উনি না, আরো কর্মচারী- অনেকে। আর অনেকে অনেকে এমন হয়েছে। আচ্ছা শুনেন, সরকারি কর্মচারী যারা থাকেন তাদের তো একটা বিধি নিষেধ। আমার সাথে তো দুইজনই লয়ার জি, আছেন জি, এখানে, জি, একটা জি। সার্ভিস ম্যাটারের দিনে রাতে মামলা হয় তাদের। এটা তো এমন না যে আপনার যা খুশি আপনি তাই করবেন, তাহলে তো কোনো ডিসিপ্লিন থাকবে না, সব ভেঙে পড়বে। যেই কারণে ওনার এগেইনস্টে কিংবা আরো যারা ছিল, আরো কয়েকজন এই ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছিল, হুইচ ইজ ট্রু। ঠিক যদিও আছে, এই একটা জিনিস খতিয়ানো দেখেন, যদি দেওয়া উনি শুরু করে যে কোন একদিনও- সরকারের আমলে কে কি না, না, কারণে না, ওর উনি OSD হন। 97-এ উনি ওনার চাকরিটা ফেরত পেলেন। একটা জিনিস কি, এখানে সরকারের প্রচ্ছন্ন একটা যদি ওই ছায়া না থাকে, তাহলে অনেক সময় অনেক কিছু হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। একটা এই কারণে একদম পরিষ্কার করেছেন। একটা বিরতির পর মুহিবুল হাসান চৌধুরী নফেল, আমি এই প্রশ্নটিতে আসবো যে বিএনপির মুদ্রা অভিযোগ তো এটাই যে না, আরেকটা আছে। উনাদের সময়ে ওএসডি করা লোক আমার তাকেই উপর রাগ কেন হবে না? প্রধান নির্বাচন কমিশনার বানাবেন, কারণ তাদের উপর তো উনাদের রাগ থাকবেই। তাহলে ওনার কি বিরাগ একটা হবে বিরতির আমাদের পর উপর? আমি এই প্রশ্নের উত্তর নেব। আশরাফুল সাহেব রাজশাহী থেকে ফোন করেছিলেন, তার প্রশ্ন সেটাই ছিল। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার নফেল, যে প্রশ্ন দর্শক রেখেছিলেন উত্তর দিয়েছিলেন অ্যাডভোকেট ফাহিমা মুন্নি। মানে এটা তো খুব স্বাভাবিক অভিযোগ করা বিএনপির জন্য এবং বিএনপির শঙ্কিত হওয়া যে তাদের সময়ে ওএসডি হওয়া, চাকরি যেটাকে হারানো। মানে শাস্তিমূলক একটা ব্যবস্থা নেওয়া একজন আমলাকেই কেন প্রধান নির্বাচন কমিশনার করতে হবে, তার উপর একটা রাগ থাকবে। দর্শক প্রশ্ন করেছেন এই প্রশ্ন। দেখুন, এই যে সিলেকশন প্রসেসটাতে সেটা কিন্তু একটা সার্চ কমিটির কাছে সেটা পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই সার্চ কমিটি তাদের সার্চের মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে, সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে যে নামগুলো সিলেক্ট করে সেখান থেকে রাষ্ট্রপতি সিলেক্ট করেন। এই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বলার কিছুই নেই। কিন্তু আমি বলবো, হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে যে কোনো রাজনৈতিক দলই কিন্তু প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। ব্যক্তি যিনি সিলেক্টেড হয়েছেন, সবচেয়ে বড় অভিযোগ যে কোন রাজনৈতিক দল কি নাম দিয়েছে তা সেটা সার্চ কমিটির ব্যাপার। সেই সার্চ কমিটি যদি সেটা ডিসক্লোজ না করে, সেখানে তো আমাদের করার কিছু নেই। আপনার কাছে রহস্যজনক মনে হয় আর না যে একটা বিএনপি জিনিস থেকে হচ্ছে, একটা নাম আসে, আওয়ামী লীগ থেকে একটা নাম আসে, আর তরিকত ফেডারেশন থেকে 3টা নাম আসে? রহস্য যদি আপনি খুঁজতে চান, বাংলাদেশের রাজনীতিতে অনেক রহস্য। আপনি জেনারেল জিয়াউর রহমান কি করে ক্ষমতা, চিফ মিলিটারি হেড হয়ে কি করে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরও, এট দি সেম টাইম রাষ্ট্রপতিও, এট দি সেম টাইম মিলিটারি সেই রুল সময় ভঙ্গ দেশের করে কি সে অবস্থা ছিল? কিন্তু দেশের কিভাবে দেশের অবস্থা এমন ছিল। এখন ক্রান্তিকালে ব্যাপারটি দেশে- হচ্ছে, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সংবিধানের উপর আস্থা রাখতে পারেন না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপর আস্থা রাখতে পারেন না। তারা আমাদের সাধারণ সম্পাদক পরিষ্কার করে বলে দিয়েছেন, একটা নালিশ পার্টিতে পরিণত হচ্ছে। কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে যেই রাজনৈতিক দল কোনো আস্থা রাখতে পারেন না, কোনো ধরনের প্রক্রিয়ার উপরে তারা যখন আস্থা রাখতে পারেন না, এবং বিএনপি যখন তাদের প্রস্তাবনাটা দেয়, আপনি পরিষ্কার করে দেখবেন সেখানে কিন্তু তারা কোনো, আপনি একটু আমাকে একটু বলতে দিন, তারা কিন্তু কোনো ধরনের আইন প্রণয়নের কথাই তারা বলেননি, কারণ তারা আইনের শাসনে বিশ্বাসী নন। তারা আমরা আইন প্রণয়নের কথা বলেছি, কিন্তু আইনের আগে যে অনুশীলনের যে প্রক্রিয়াটা, সেটা আমরা শুরু করেছি। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব শুরু করেছেন, বর্তমান রাষ্ট্রপতি সেটা কন্টিনিউ করছেন, এবং একটা আইন করার জন্য ভবিষ্যতে একটা রীতি দাঁড়িয়েছে। সেই রীতিটাকে একসময় আইনে পরিপূর্ণ আইন আকারে আমরা দেখতে পাবো বলে আমরা আশা করছি। কিন্তু আপনি প্রক্রিয়ার ব্যাপারে আপনি অভিযোগ করতে পারেন, ব্যক্তির ব্যাপারে অভিযোগ করতে পারেন। এখন আপনি জানেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে কমিশনের যে সক্ষমতাটা, সেটা সবসময় অনুশীলন করা হবে যখন কমিশন নির্বাচনে গিয়ে
যে প্রশাসন, স্থানীয় প্রশাসন আছে, রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে, তাদের সহযোগিতাটা পাওয়া অথবা না পাওয়ার উপর। সেই ক্ষেত্রে সরকারের সদিচ্ছাটা সেখানে সম্পূর্ণভাবে সেখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সরকার প্রধান কিন্তু পরিষ্কারভাবে দেখিয়েছেন যে রাষ্ট্র যখন নির্বাচনে যাচ্ছে, সংবিধানকে শক্তিশালী রাখতে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স তিনি কিন্তু বিগত কয়েকটি নির্বাচনে তিনি সেক্ষেত্রে করেননি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্বাহী বিভাগকে কিন্তু কোনোভাবে সেইভাবে কোনো নির্দেশনা দেননি, এবং সেই কারণে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে না। এখন যদি বেগম জিয়া যে 15 ফেব্রুয়ারি যে নির্বাচন করেছে, বেগম জিয়া যে মাগুরার নির্বাচন করেছে, জেনারেল জিয়া যে হ্যাঁ বা না ভোটে 99% নির্বাচন করেছে, তারা বলেন গণতন্ত্রের কথা। এন্টায়ার পিরিয়ড কারফিউ দিয়ে যে গণতন্ত্র তারা চালিয়েছেন এই দেশে, সেই গণতন্ত্রের কথা আমরা নাই ভুলে গেলাম। যেই গণতন্ত্রে সামরিক বাহিনীর অফিসারদেরকে এক রাতে 1200 অফিসার, শত শত অফিসারকে, বিমান বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে জেনারেল জিয়া রহমান তার সাক্ষ্য দিয়ে। তারা আইনের শাসনের কথা বলেন, তারা সংবিধানের কথা বলেন, তাদের কাছ থেকে সংবিধানের কোন সবক আমাদের দরকার নেই। আপনারা এই যে সবার মত নিয়ে সবাইকে জড়ো করে রাষ্ট্রপতির সাথে সংলাপ হলো মাসব্যাপী, তারপরে সকল দলের কাছ থেকে নাম নেওয়া হলো, সব নেওয়া হলো, এরপরে যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন তিনি বিএনপি আমলে ওএসডি হয়েছিলেন। এটা একটা সমস্যা কিনা? আর যে কথাটি ব্যারিস্টার নওফেল বলছিলেন, কালকে কাজী রকিবউদ্দিন আহমেদও কিন্তু বলেছেন যে তিনি ফ্র্যাঙ্কলি স্পিকিং তিনি বলতে পারেন সাংবাদিকদের যে কোনোদিন কোনো ফোন তিনি সরকারের কোনো পর্যায় থেকে পাননি, মানে তিনি কোন রকম চাপে ছিলেন সেটা তিনি বলছেন না। এটার একটা মানে আমি চাপে না থেকে এরকম চাপ যুক্ত আচরণ, এটার একটা রিপোর্টেড আমি এভিডেন্স বলতে পারি। যখন উপজেলা ইলেকশন ফার্স্ট ফেজ হচ্ছিল সেই সময় পত্রিকায় পড়েছি, সেই সময় উপজেলা ইলেকশন ফার্স্ট ফেজ হওয়ার পরে সেখানে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ইলেকশন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে একটু হইচই হয়েছিল বা কিছু হয়েছিল পত্রিকা মারফত, এবং তারপরে ওই ইলেকশনে যিনি চিফ ইলেকশন কমিশনার উনি বিদেশে চলে গিয়েছিলেন এবং ইলেকশনের 2-3টা ফেজে উনি বিদেশেই ছিলেন। তো দেয়ার মাস্ট বি সামথিং ফিশি দেয়ার, সেটা আমি বলতে চাচ্ছি না। বাট এখন যেটা মুন্নিয়াপা যেটা বলছেন যে আস্থার জায়গাটা, দেখেন আমাদের সংবিধানে অনুযায়ী রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারদের পরামর্শক্রমে যে কোনো লোককে ইলেকশন কমিশনের ঘোষণা করতে পারতেন, এটাতে কোনো আইনগত বাধা নাই, অ্যাবসলিউটলি নাই। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একটা ইলেকশনকে বর্জন করেছে, প্রতিহত করার চেষ্টা করেছে, আন্দোলন করেছে, আন্দোলন ব্যর্থ হয়েছে, সংসদেও নাই, রাজপথেও নাই। এবং এই বিষয়টা এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে এমন কোনো কম্পালশন ছিল না এই প্রসেসটা অ্যাডপ্ট করার জন্য। তারপরেও আমি বলবো সার্চ কমিটির আগে মহামান্য রাষ্ট্রপতি 28টা দলের সাথে কথা বলেছেন, সার্চ কমিটি গঠন হয়েছে, সার্চ কমিটি গঠনের পরে তারা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সাংবাদিক সবার সাথে কথা বলেছেন, সেখানে একটা কমিশন হয়েছে। সেখানে বিএনপি যা বলবে তাই হবে, এটা বাংলাদেশে অতটা উদার রাজনীতি হয়নি। তবে বিএনপি যা বলেছে কিছুই রাখা হয়নি এটাও আমি বলবো না, কারণ অনেক কনফিডেন্সিয়াল কারণে সম্বন্ধে বলা যাচ্ছে না। বাট বিএনপির পিস অফ কেক নির্বাচন কমিশনে আছে, এটা মুন্নিয়াপা জানে বা বিএনপি জানে। একটা ব্যক্তি আওয়ামী লীগের এত কথা বলেন, বিএনপির গোপন কথাটা বলে দিন না, মানে লিস্টের নাম দেখেই বোঝা যায়। এনিওয়ে, তো সেখানে একজন যদি ব্যক্তি থাকে তাহলে কিন্তু বিএনপির ফেয়ারনেসের যে দাবিটা, এক্স্যাক্টলি ওপেনলি বলছি, এক্স্যাক্টলি। তো যদি সেখানে আপনার একজন লোক ডিফার করার মতো থাকে, ওয়ান ম্যান ডিফার ইন দ্য ইরা অফ মিডিয়া কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হবে। আর চিফ ইলেকশন কমিশনার করা হচ্ছে, সংবিধান বা আইনে তার কোনো এডিশনাল পাওয়ার নাই, অনলি টু কন্ডোন একদম, মানে ভোট এক, ভোট এক। জি, আমি এই প্রসঙ্গটিতে একটু যেতে চাই ফাহিমা মুন্নি, যে আপনারা আইনের মানুষ, যে আমি যদি আইন পড়ি, গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সংবিধানে তো দেওয়াই হয়েছে। আপনি মানে আইনে তো নির্বাচন কমিশনারদের একে হচ্ছে চাকরি যাওয়ার কোনো ভয় নাই, কারণ চাকরি যেতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এবং কেউ একজন কোনো একটি নির্বাচনে অনিয়মের বিপক্ষে দাঁড়ালেন এবং তারপরে কোনো এক সরকারি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তার চাকরি খাবে, এটা তো কেলেঙ্কারি ব্যাপার হবে, সেটা তো হওয়া সম্ভব না। দ্বিতীয় কথা, তারা নির্বাচন বাতিল করতে পারেন, নির্বাচনে অনিয়মের প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। তো এই এতগুলো থাকার পর, মানে ক্ষমতা থাকার পর, তারা আসলে যোগ্য লোকের ভূমিকা রাখতে পারেন না কেন? তারা আপনাদের ভাষায় মেরুদণ্ড দেখাতে পারেন না কেন? দেখেন, রকিব কমিশনের যেই আমরা ইনস্ট্যান্স, গত এই যে 5 বছর ওনারা ক্ষমতায় থেকে গেলেন, আমরা তো দেখেছি এটা নিয়ে তো আর সহিংসতার অপবাদ, এই আপনার স্থানীয় সরকার নির্বাচনে শয়ে শয়ে মানুষ মৃত্যুবরণ করেছে। কই, তারা তো ওই সময় বলেননি যে ঠিক আছে, না নিজেরা মারামারি করেও ওনাদের মারা গেছে। আর আমাদের তো ইলেকশনই করতে দেয়নি, তারা তো আমাদের ওই রিটার্নিং অফিসার থেকে শুরু করে, ব্যালট থেকে শুরু করে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তারা হামলা নির্যাতন করে
আর ব্যালট পাওয়া গেছে, পুকুরে ব্যালট পাওয়া গেছে, কোথায় কোথায় সেটা তো আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। পারেনি এখন মিডিয়াও আজ্ঞাবহ, দেখিয়েছে। হ্যাঁ মিডিয়া Mainstream অবশ্যই মিডিয়াও দেখিয়েছে। অবশ্যই মিডিয়া দেখিয়েছে, মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এর কল্যাণেই তো আমাদের জানা। আর এবং আমাদের দলের যারা তৃণমূল থেকে শুরু করে নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। এখন দেখেন হয় কি, আপনি দেখেন রকিবউদ্দিন সাহেব উনি রিটা অবসরে যাওয়ার সময় কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে প্রতিশ্রুতি মতনই উনি কাজ করেছেন। সংবাদ সম্মেলনেও তাই বলেছেন। তো প্রতিশ্রুতিটা যেটা ছিল উনি সেটাই করেছেন। মানে উনি শপথ অনুযায়ী, শপথে যে সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি নিরপেক্ষ থাকা, সেই অর্থে বলেছেন। দেখেন এখন খুঁজতে আমি চাইলেই বলি, তো সবখানে খুঁজে পাওয়া আচ্ছা দেখেন এই যে এখন যিনি নুরুল হুদা সাহেব উনি কিন্তু তো ওরা প্রভাব মুক্ত থাকতে পারেন না কেন? কেন এই এখন ওইটার জন্য যে ব্যক্তিত্ব, ওটার জন্য যে ব্যাকগ্রাউন্ড একটা মানুষের, ওটার জন্য যদি এখন নতজানু একজন মানুষ হয় যিনি নাকি একটি দলের কাছে কোনো না কোনোভাবে তার কৃতজ্ঞতা কিংবা বিরাগের একটা অংশীদার এবং মানসিকভাবে সে খুব কৃতজ্ঞ মনে করে, আর পাশাপাশি আর একটা দলের প্রতি সে যদি অত্যন্ত হস্টাইল হয় এবং পাশাপাশি সে যদি ওই সময়ে মনে করেন বিএনপির বেলায় নুরুল হুদা সাহেবের সাথে যেটা হয়েছে, এটার কারণে আপনার কি বিন্দু মাত্র একটু চিন্তা করলে মনে হয় না যে আপনি আমাকে কিন্তু কষ্ট আমি দিয়েছেন? আরেকটাও খুব দাঁড়ান, ইম্পর্টেন্ট মনে হয় আরেকটা- সংবিধানে আছে। একজন দর্শক আছেন ফোনে, আমি আচ্ছা, আসছি আপনার কাছে। আচ্ছা। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আমি ইলিয়াস জাভেদ বলছি গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো মিস্টার নফল সাহেবের কাছে। উনি যে আস্থার কথা বলছেন, যদি আজকে বিএনপির পজিশনে আওয়ামী লীগ থাকতো আর আওয়ামী লীগের পজিশনে যদি বিএনপি থাকতো, তাহলে কি আওয়ামী লীগ বিএনপির উপর সে আস্থা রাখতে পারতেন? এটাই তো লাখ টাকার কোয়েশ্চেন। মজা, জি, এটা ঠিক অসংখ্য আছে, ধন্যবাদ হ্যাঁ, একদম ঠিক। ব্যারিস্টার নওফেল। আমি না এক মিনিট, না জি। না, একটু আমি শেষ করব। দেখেন এখন যদি বাংলাদেশের কোটি কোটি মানুষ, হ্যাঁ এটা এখন ওনারা আপনারা পছন্দ করেন কি না করেন, কোটি কোটি মানুষ কিন্তু বিএনপির সমর্থক। এখন লোক দেখানো একটা নির্বাচন কমিশন আপনি তৈরি করলেন, লোক দেখানো একটা প্রসেসের ভিতর দিয়ে সবাইকে নিয়ে গেলেন, লোক দেখানো আপনি একটা বিভিন্ন ওই ধাপ এর মধ্যে দিয়ে উতরে গেলেন। আর প্রধানমন্ত্রী করলেন কি, উনি ওনার উপর থেকে ওই প্রেসিডেন্টের উপর দিয়ে দিলেন, কারণ ওখানে তো কনসালটেশনের বিধানটা রয়ে গেছে সংবিধানে, এবং সার্চ কমিটির উপরও অনেকটা দিয়ে দিলেন। গতকালের প্রথম আলোয় সার্চ কমিটির একজন সদস্য উনি কিন্তু বলেছেন যে আমি অবাক হয়েছি সিভিল সোসাইটির কাউকে হ্যাঁ, না অধ্যাপক দেখে। সৈয়দ মনজুরুল না, ইসলাম বলেছেন, আরেকজন বলেছেন যে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। হ্যাঁ বদিউল আলম মজুমদার হ্যাঁ, বলেছেন। আচ্ছা দেখেন তাই যদি বদিউল হয়, আলম মজুমদার তো না না সার্চ দাঁড়ান কমিটিতে দাঁড়ান, ছিলেন না, না। উনি হচ্ছে না, না, সার্চ উনি কি কমিটির বললেন না বললেন সেটা তো ম্যাটার করে না। অবশ্যই matter আমন্ত্রণে করবে। যে এখন বিষয়গুলো আপনাদের নিয়েছেন, consultation আমাকে- করেছেন, তিনি আমি তো আবার search আসবো। committee decision maker না। শুনেন, ব্যারিস্টার নওফেল, বদিউল আমি আলম আসবো মজুমদার অ্যাডভোকেট তো is ফাহিমা not a মুনি। ব্যারিস্টার decision নওফেল, maker। হ্যাঁ, তা তো বটেই, বিএনপির decision- অবস্থানে আপনারা থাকলে কি আস্থা রাখার কথা বলতে আচ্ছা, পারতেন কিনা? এই এখন পরামর্শ আসছি দিতে পারতেন কিনা? 1991 সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলো, যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন কমিশনের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে আওয়ামী লীগ নির্বাচন করে, সেখানে আওয়ামী লীগ পরাজিত হয়। 91 সালে বিএনপি নির্বাচনে আসে। 96 সালে আওয়ামী লীগ যে নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে নির্বাচনে আসে, সেই নির্বাচন কমিশন কিন্তু বিএনপি সৃষ্টি করেছিল, তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2001 সালে যে আওয়ামী লীগ যে নির্বাচন কমিশন গঠন করে, সেই আওয়ামী লীগ নির্বাচন গঠিত আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে বিএনপি ক্ষমতায় এসেছে। শুধু তাই না, 2008 সালে যে নির্বাচন কমিশনের অধীনে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, সেটা কিন্তু আওয়ামী লীগের কমিশন নয়। এখন ব্যাপারটি হচ্ছে পরস্পরের যে অবিশ্বাসের ব্যাপারটি, পরস্পরের নিয়ে দীর্ঘ আন্দোলন করলেন। আপনি দেখেছেন এম এ আজিজ মার্কা নির্বাচন করার জন্য 2 কোটি ভুয়া ভোটারকে, 2 কোটি ভুয়া ভোটারকে, অবশ্যই ভুয়া ভোটার ছিল, তত্ত্বাবধায়ক সরকার সেগুলো বাতিল করেছে, সেগুলো প্রমাণ আছে। এখন আপনি ভুয়া ভোটার দিয়ে যদি আপনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য যদি ইতিমধ্যেই ভোটার দিয়ে রাখেন, এই যে ভোটার, আজকে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, এটা আওয়ামী লীগের আন্দোলনের একটা ফল। আজকে যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, এটা আওয়ামী লীগের আন্দোলনের ফল, এবং সংবিধানকে, নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের যে সুনির্দিষ্ট আন্দোলন হয়েছিল, সেগুলোর ফল এখন আপনি হাসতে পারেন। জেনারেল জিয়াউর রহমানের কিন্তু হানা ভোট করে বাংলাদেশে ক্ষমতা রেখেছিল। সুতরাং নির্বাচনের মডেল বাংলাদেশ আওয়ামী লীগ কখনো অশান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়েনি। বিএনপি প্রত্যেকবারই যখন ক্ষমতা ছেড়েছে, তারা একটা রাজনৈতিক একটা আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে। ব্যারিস্টার নওফেল, আমি একটা প্রশ্ন একটু করতেই চাই যে আওয়ামী লীগ নিশ্চয়ই জাতীয় পরিচয়পত্র করেছে, আওয়ামী লীগ নিশ্চয়ই মানে আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসেবে একটা ভালো ভোটার তালিকা হয়েছে, সব বুঝলাম। কিন্তু ভোটার তালিকা, যেই ভোটার তালিকা হলো আপনাদের আমলের নির্বাচনে, আবার স্থানীয়
নির্বাচনগুলোর প্রসঙ্গই যদি আসি, যে এত ক্ষমতাশীল যে নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্থা, স্বাধীন সংস্থা, সেই নির্বাচন কমিশন কেন এমন ভাবে ভোট করতে পারে না যে সকলের ভোটটা গিয়ে দিতে পারে? কারণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে স্থানীয় সকল নির্বাচনে কিন্তু এই অভিযোগ উঠেছে যে মানুষ গিয়ে দেখেছে যে তার ভোট দেওয়া হয়ে গেছে। যখন বিএনপি মাঝপথ থেকে ভোটটাকে বর্জন করলো, বিএনপি কিন্তু তখনই মাঠ ছেড়ে দিয়ে নির্বাচনের মাঠে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতির অবতারণা হয়। আমরা জানি সেই সময়টাতে সরকারও কিন্তু, নির্বাচন কমিশনও কিন্তু সে সময় প্রস্তুত ছিল না বিএনপি যে মাঝপথ থেকে রণে ভঙ্গ দিবে। এই যে উদাহরণ তারা স্থাপন করলো, তারা নারায়ণগঞ্জে সেম করেছে। নারায়ণগঞ্জে যখন এর আগের নির্বাচনে যখন আওয়ামী লীগের মনোনীত সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির প্রার্থী নির্বাচন হয়, মাঝপথ থেকে বিএনপি রণে ভঙ্গ দিল এবং ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তারা মাঝপথ থেকে রণে ভঙ্গ দেওয়ার প্রথা তারা শুরু করলেন যে অবস্থা দেখে ব্যবস্থা নাও। এই অবস্থা থেকে ব্যবস্থা নেওয়ার রাজনীতি থেকে যদি তারা সরে না আসেন, প্রতিষ্ঠানগুলোকে, দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা যদি আস্থা না আনেন, এরকম করলে পরে নির্বাচন কমিশনের মানে কাজ করবার ক্ষমতা কমে আসে। মানে আপনারা যদি একটা প্রতিষ্ঠানের উপরে কোনো ধরনের আস্থাই না রাখেন, আপনারা যদি সাংবিধানিক প্রক্রিয়ার উপরে কোনো ধরনের আস্থাই না রাখেন, আপনি যদি চান যে শুধুমাত্র আপনার ডিমান্ড কি, আপনার ডিমান্ড হচ্ছে সামরিক বাহিনী এসে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক ডিমান্ড। কেননা আপনার সেখানেই আপনার জন্ম, কিন্তু আপনার যেখানে আপনার জন্ম স্বাভাবিকভাবে তাদের প্রতি আপনার একমাত্র আস্থা থাকবে, আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আপনার আস্থা থাকবে না, আপনার দেশের জুডিশিয়ারির উপর আপনার আস্থা থাকবে না। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছে বিরতির পর আসছে, যার যেখানে জন্ম, মায়ের উপরে সবচেয়ে বেশি যেমন আস্থা থাকে, ঠিক তেমনি ভাবে তাদের আস্থা থাকবে ইউনিফর্ম মানুষের উপরে। আমি একটা বিরতির পর এসে জানতে চাইবো, আমি নিশ্চিত যে দর্শকরাও এই উত্তরই জানতে চান, যে এই অবস্থায় নতুন নির্বাচন কমিশন নিয়েও এরকম বিতর্ক এবং পরস্পরের প্রতি আস্থা বিশ্বাসের এই অভাবের মধ্যে নতুন নির্বাচন কমিশনের আসলে নির্বাচন কমিশনের পক্ষেও সকল ক্ষমতা ব্যবহার করে কাজ করা সম্ভব হবে কিনা? দর্শক থাকুন, রাজকাহনে ফোন করুন। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মানে এই যে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, যদিও জাতীয় পার্টি যেমন খুব নির্বাচন কমিশন হওয়ার পরেই প্রতিক্রিয়ায় বলেছে যে এই যে আপনি যেভাবে শুরু করেছিলেন যে তারা দেখতে চায় কি করে এবং মনে হয় নিয়োগ ভালোই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো একেবারেই একমত হতে পারছে না। এই অবস্থায় কোনো কমিশনের পক্ষে শক্তিশালী অবস্থান রেখে কাজ করা সম্ভব কিনা? তাদের হয়তো প্রথম নির্বাচনটি আপনার করতে হবে। এখন এই যে অনাস্থার ইলেকশনগুলো প্রিভিয়াস ইলেকশন কমিশন করেছে, তার একটা বড় অংশ স্থানীয় সরকার ইলেকশন। এখন স্থানীয় সরকার ইলেকশন যখন হয়েছে, কারণ 5 জানুয়ারি তো একতরফা হয়ে গেছে, সেখানে বিএনপি ছিল না বা জাতীয় পার্টির একটা অংশ ছিল না, তো সেখানে নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার ছিল না। পরবর্তী ইলেকশনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন বা 54 জন হয়ে গেছে। তো সেখান থেকে স্থানীয় সরকার ইলেকশনের যেটা প্রবলেম, অলরেডি একজন এমপি সেখানে আছে, যদিও নির্বাচনী আচরণবিধিতে উনি এলাকায় থাকতে পারেন না, কিন্তু তার প্রভাব, তার সেটআপ, এইটা নির্বাচন কমিশনের পক্ষে ভোটের 7 দিন আগে বা 1 মাস আগে কখনোই উলটপালট করা সম্ভব হয় না। এমনকি জেলা পরিষদ নির্বাচনেও তো পারলো না, মানে যেই নির্বাচন একেবারে নিশ্চিত আওয়ামী লীগই জিতবে, আওয়ামী লীগের সেখানেও তো এমনকি এমপিদের প্রভাব থেকেও মুক্ত রাখতে পারলো না। এটা সম্ভব হয় না প্র্যাকটিক্যালি সম্ভব হতো যদি কমপ্লিটলি সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন থাকতো, অর্থাৎ তাদের ইন্সপেক্টর, তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তাদের নিজস্ব ভোট কাস্টিং করার ব্যবস্থা, সব। এটা একটা হিউজ এক্সপেন্সিভ বিষয়, বাট ওদিকে আমাদের চিন্তা করা উচিত। নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ হবে, তারা ভোট নিবে এবং সম্পূর্ণ ভোট নেওয়ার মেকানিজম তাদের কারোর উপর ডিপেন্ডেন্ট করতে হবে, ভারতের মতো। এইরকম একটা সিস্টেম যদি তাদের থাকে না, ভারত তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়েই করায়, কিন্তু ওখানে ওই যে ব্যক্তিগুলো খুব শক্ত থাকে। তো এখানে একটু ইন্টারাপ্ট করি, মানে আপনি যে পরিস্থিতি বলছেন যে একরকম মেনে নিয়েই করতে হবে, তো 2019-এর নির্বাচনও তো মেনে নিয়েই করতে হবে যে আওয়ামী লীগ সকল পর্যায়ে আছে, বিএনপি কোনো পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নাই, সংসদে তো নাই, হ্যাঁ, তারপরে তার মানে এগুলো মেনে নিয়ে। এখন আমাদের সংবিধানে এখানে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে আগে তো সংসদ ভেঙে দেয়া হতো, এখন বিদ্যমান আইনে বলা আছে খুব সম্ভবত সিটিং সংসদ কন্টিনিউ করবে, হ্যান্ড ওভার করবে। তাহলে একটা প্রবলেম হচ্ছে কি, যে আপনি 300 এমপি আছে ইলেক্টেড, তো দেখা গেল ইলেকশন হলো, তো ইলেকশনের পরে আপনি 2 সেট এমপি পাচ্ছেন না, আগের 300 নতুন 600 বা 400-500 রিপিট হবে। এটা একটা কিন্তু মানে একটা জটিলতা আছে, তো সেখানে হ্যান্ড ওভার একটা প্রবলেম। বাট প্র্যাকটিক্যালি কিন্তু যেহেতু ক্যাবিনেট ভেঙে দেওয়া হয়, এবং লাস্ট ইলেকশনের অভিজ্ঞতা যদি আমি বলি, ক্যাবিনেট ভেঙে দেওয়া হয় এবং একটা মাল্টিপার্টি ক্যাবিনেট অফার লাস্ট টাইম প্রাইম মিনিস্টার করেছিল, তো সেখানে কিন্তু অবশ্যই একটা দেখা যায় যে এমপিরা কিন্তু আগে এমপি হিসাবে অ্যাক্টিভ থাকতে পারছে না। আরেকটা জিনিস আছে, নির্বাচন কমিশনার ডেফিনেটলি তাদেরকে যদি অভিযোগ করা হয় যে এই ডিসি, এই এসপি বা এই কর্মকর্তা আমাদের নিরপেক্ষ না, চেঞ্জ করা হয়, আমার বিশ্বাস
আস্থা অর্জনের প্রথম জিনিসটা হবে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলবে যে নির্বাচনকালীন সময়ে অভিযোগের ভিত্তিতে আমলাদেরকে ট্রান্সফার আমরা করব। আরেকটা জিনিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলবো যে এখন যারা বিএনপির আমলে আনুগত্যপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিল তথাকথিত, এটা স্পষ্ট বলা যায় না, তারা কিন্তু এখন মোর দেন আওয়ামী লীগ হয়ে গেছে। তো এক সময় কে বিএনপি দ্বারা ভিক্টিমাইজড হয়েছে এটা সিঙ্গেল ক্রাইটেরিয়া হইতে পারে না কখনোই। হ্যাঁ, এবং মানে সেটার কারণেই একজনকে ব্লেম করা ঠিক না, তার উপর একটু আস্থা রেখে দেখা উচিত যে উনি কি করেন। ঠিক আছে, বিএনপি একটা ইস্যু রেজ করেছে, এটা তো ট্রাম্প কার্ড হিসেবে একসময় ইউজ করতে পারে, দ্যাটস ওকে, বাট এখন এটা ফুল স্টপ দিয়ে সবার কিন্তু আস্থার জায়গায় আসা উচিত। কারণ আপনি নির্বাচন ব্যবস্থা যদি আস্থা না রাখেন, নির্বাচনে যদি না যান, তাহলে আপনার নেক্সট অপশন হচ্ছে জঙ্গিবাদ। তো সেটা তো নিশ্চয়ই বিএনপির কাম্য না, দেশের কারো কাম্য না, বা কোথাও আমাদের কাম্য না। তো সেটা বিএনপিকেও চিন্তা করতে হবে যে তাদের তো সঠিক রাজনীতিতে আসতে মানে হবে। যেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতেই হবে, তার উপর এত কালিমা লেপন কেন? কালিমা লেপনের বিষয় না তো, যেটা সত্যি এটাকে সত্যি বলা, সাদাকে সাদা কালোকে কালো বলা। শামীম সাহেব যে কথাগুলো বললেন, গত 2014 নির্বাচনে ওনারা কিভাবে, ওনাদের দল কিভাবে নির্বাচনে এসছেন, ওই কোনখান থেকে কোন সুজাতা সিং আসলো, ওনাদের যিনি চেয়ারম্যান আছেন উনি সুসুর করে নির্বাচনে আসলেন এবং নির্বাচনে ওনারা বললেন আমরা উইথড্র করে নিচ্ছি ওনাদের নমিনেশন পেপার। আর রকিব সাহেবের কমিশন, রকিব সাহেব বললেন না এগুলো সব বৈধ ওই নমিনেশন পেপারগুলো। এই তো নির্বাচন হয়েছিল একটা গোজা মিলের জগা খিচুড়ির নির্বাচন, যেখানে নিবন্ধিত যেই দলগুলো ছিল তার মধ্যে 31টা দল বোধহয়, আরো বেশি 38টা, ওনারা 3-4টা দল মিলে নির্বাচন করেছিল এবং 153 জন সেখানে বিনা ভোটে। তেমন অস্তিত্ব নাই, কাজে অস্তিত্বের সংকটও নাই। অস্তিত্বের সংকট তো আপনাদেরই। শুনেন, আমাদের কোনো অস্তিত্বের সংকট নাই, আমরা অত্যন্ত বড় একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এইরকম 2-4 বছর দিতে চায় না আমাদের সমর্থক কি, আপনাদের সমর্থকরা কি প্রত্যাশা করেন না যে তারা আপনাদের ভোট দেওয়ার সুযোগ পাবে? নিশ্চয়ই ভোট দেওয়ার সুযোগ পাক। শুনেন, আপনার প্রশ্নের উত্তর পরে দেব, আপনাকে আগে বলি যে আপনাদের সদিচ্ছা বিন্দুমাত্র নেই। আপনারা এখনো চাচ্ছেন না যে বিএনপি নির্বাচনে আসুক, কারণ আপনাদের খুব ভয় ক্ষমতায় আপনারা অবৈধভাবে যেভাবে আঁকড়ে ধরে বসে আছেন বিনা ভোটের একটা সরকার, জনগণের ম্যান্ডেট ছাড়া। এখন আপনাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে না, আমরা তো ওই 2020 ওই কতগুলো তাদের মিশন ভিশন লম্বা ভিশন কি দেখছে, হ্যাঁ হ্যাঁ সেই ভিশন আমাদের আরো বেশি আছে। আচ্ছা আপনি এখন কথা বলেন না নফেল, আমি হ্যাঁ শেষও করতে চাই। হ্যাঁ আচ্ছা দেখেন, বিষয় হচ্ছে কি, বিএনপি এই একটা সময় একটা কিছু সময়ের মনে করেন এখন বাইরে আছে, কিছু ক্ষতি নেই। এরকম তো আওয়ামী লীগও 21 বছর বাইরে ছিল, তো কি হয়েছে? আওয়ামী লীগ আর বিএনপি না, বিএনপি এই একটা টার্মে মনে করেন 2টো টার্মে বাইরে আছে, এতে কোনো ক্ষতি নেই। বিএনপি এখনো থাকা এফোর্ড করতে পারে, অস্বাভাবিক কিছু না। যদি মনে করেন, আমরা যদি দেখি বিএনপি যদি মনে করে, বিএনপির নীতি নির্ধারকরা যারা আছেন ওনারা যদি দেখেন যে একটা আজ্ঞাবহ মেরুদণ্ডহীন আবার সেই একই রকম একটা জেলিফিশ, তার মতন একটা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে হবে, সেক্ষেত্রে ওনারা ওনাদের কথাটা কেন ভুলে যাচ্ছে যে 1996 জ্বালাও পোড়াও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে ওনারা এমন কোনো কাজ নেই যেটা করেনি। বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া, বন্দর অচল করে দেয়া, শয়ে শয়ে মানুষ, তারা দাঁড়ান আমার শেষ হয়নি। দেখেন একটা কথা বললো যে বিএনপি না, উনি কি বললো যে বিএনপি কোথাও নেই। বিএনপি শুনেন মানুষের মনের ভেতরে আছে, শুনেন বিএনপির আস্থা, বিএনপি আমি বলি বিএনপি হচ্ছে কি এমন একটা দল, একটা ফেয়ার নির্বাচন দিয়ে দেখেন 70% ফেয়ার হোক, শুধু দেখবেন যে আমরা তো এমনি হিসাবে আছে যে এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা আশা করেন না 70% হতে পারে। আমি বলি 7 থেকে 8 কোটি মানুষ এমনি হিসাবে এখন বিএনপির সমর্থক, হ্যাঁ, অ্যান্টি আওয়ামী লীগ তার মধ্যে আছে, আর আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদেরকে না আমি শেষ করছি। উনি একটা কথা বললেন আমাদের ওই যে আর্মি ব্যাকগ্রাউন্ড, এই যে এটা নিয়ে দেখেন, উনি অতীতে উনি গেছেন, আমি শুধু 2টো পয়েন্ট ওনাকে মনে করিয়ে দিই। আওয়ামী লীগ এরশাদ যখন আপনার সরকার গঠন করলো, ওনারা বলেছিল কি বলেছিল ওই সময়ে কি অবস্থা স্বৈরাচার, না ওনারা বলেছিল উই আর নট আনহ্যাপি। রিসেন্ট অতীতে এই দাঁড়ান 1/11 এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যেটার সুবিধাভোগী ওনারা এই বেনিফিশিয়ারি হয়ে ওনারা বলেছিল যে আমরা এটাকে আমাদের আন্দোলনের ফসল,
এখন ওই আপনি সশস্ত্র বাহিনীর সাথে ওনাদের যে আতাত, হ্যাঁ, সেটা ওনারা দেখে দেশের সব বাহিনীর সাথে আমাদের আতাত আছে। শুনেন, আমরা তাদের উপর আস্থা রাখি, রাখেন, প্রতিষ্ঠানের উপর আস্থা রাখি। ভেরি গুড, আপনি রাখেন। আর আমরা সেখান থেকে জন্ম যদি যেতেই হবে, আমি একটা আমাকে দেশের একটু আমার ক্রান্তিকালে সময় শেষ। দেখেন আমার সিপাহী সময় শেষ। জনতার সেই অদ্ভুত একটা ব্যারিস্টার, মেলবন্ধনের মধ্য দিয়ে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি, আমাদের যে বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ক্ষমতায়, শুনেন আমাকে প্লিজ এই অতীতে আর না যাই। ব্যারিস্টার ফাহিমা মুন্নি, ব্যারিস্টার নওফেল, আমার একদম সময় নেই, আমি তাহলে ওনার কাছে যেতে পারবো না। ভুয়া ভোটার উনি বলেছেন, দাঁড়ান এক সেকেন্ড, আপনার একটা প্রশ্নের উত্তর দিই। ভুয়া ভোটার উনি বলেছে, আমি বলি রাউনিদা, একটা মানুষ মনে করেন আমি আমার কনস্টিটিউয়েন্সিতে ভোটার, আমি আমার শ্বশুরবাড়ির কনস্টিটিউয়েন্সিতেও ভোটার, ঠিক আছে? তো সেই অনিয়মগুলো ঠিক করে বাংলাদেশের সেরা ভোটার তালিকা যে 2008 এ তত্ত্বাবধায়ক সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেটা আওয়ামী লীগ আমলে হয়নি। যাই হোক, না না, আওয়ামী লীগ আমলে হয়নি। এটাকে ভুয়া বলা যাবে না। ফাহিমা মুন্নি, আমাকে ব্যারিস্টার নওফেলের কাছে যেতে হবে। ব্যারিস্টার নওফেল, শুধু একটি কথা বলে শেষ করব যে আদর্শ ছাড়া আদর্শ তো আপনাদের নেই এখন। আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আপনার কি আদর্শ আছে? আমাদের আদর্শ ছাড়া যারা যুদ্ধাপরাধীদের সাথে আতাত করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য আইএসআই এর সাথে তারা আতাত করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে নির্লজ্জ চেষ্টা তারা চালিয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে ধরনের নির্যাতন তারা চালিয়েছিল, তারা কোনোভাবে প্রতিষ্ঠানের উপর তারা আস্থা রাখতে চান না। উনি তো বারবার আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন, আগুন দিয়ে কে মানুষ হত্যা করছে? ইন্টারনেট খুঁজেন, ইন্টারনেট। তাদের আদর্শ সম্বন্ধে এখন জিজ্ঞেস করুন, ইন্টারনেট খুঁজেন। বিএনপির আদর্শ, তারা এটা কি ইসলামী জাতীয়তাবাদ নাকি বাংলাদেশী জাতীয়তাবাদ? রাজনীতির লড়াইকে এখন আদর্শের লড়াই মনে করেন? আমাদের আদর্শ যতটুকু, আমাদের যে আদর্শ আছে, আমাদের আদর্শ নিয়ে আমরা গর্বিত, আমাদের সাংগঠনিক কাঠামো নিয়ে আমরা গর্বিত। বিএনপি একটা আদর্শহীন, আদর্শ বিবর্জিত রাজনৈতিক দল, যারা জামাতের কাঁধের উপরে জামাতের কাঁধের উপর রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। জামাত নেই, তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে, তাই তারা চিন্তিত। আজকে জামাত নেই, আজকে যুদ্ধাপরাধীদের গলায় ফাঁসি হয়েছে, না আসছে। আমি আর কথা বলতে চাই না, যুদ্ধাপরাধীদের সাথে যারা আতাত করে রাজনীতি করে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আমার সময় শেষ। নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনেই কিন্তু নির্বাচন হতে হবে। আমরা অপেক্ষা করছি খালেদা জিয়ার নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার জন্য। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, আপাতত বিদায় রাজকাহত থেকে। আগামী রোববার পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহত।